ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে অ্যাকচুয়ালি 8:30টায় মুন্নার ক্লাস আছে পাবলিকে, ওই কারণে তোমাদের আমি তাড়াতাড়ি শেষ করে দিব। হোপফুলি 8:15 ভিতরে শেষ করে দিব আমরা। আর আরেকটা হচ্ছে আমি একটু বাড়িতে যাব, যার কারণ হচ্ছে ক্লাস নিয়ে সাথে সাথে চলে যাব। সো বেশিক্ষণ আজকে আমরা পড়াবো না, বাট কথা হচ্ছে যতক্ষণ পড়াবো আমরা বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো। তো আজকের ক্লাসটা হচ্ছে ম্যাথ করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, খুবই বেসিক টার্মগুলো যে গত ক্লাসে আমরা যা যা পড়ছিলাম তার উপর ডিপেন্ড করে আমরা আরেকটু এক্সট্রা কিছু জিনিস পড়বো। তো সেই জিনিসগুলো আমাকে ম্যাথে অনেক কাজ দিবে। আর ম্যাথ করতে গেলে ঐকিক নিয়মের কিছু কাজ করতে হয়, সেই ঐকিক নিয়মটা আমরা আজকে করাবো। ছোটো বাচ্চার মতো ঐকিক নিয়মের ম্যাথ করবো আমরা। এত এর জন্য এত, একের জন্য কত, এক্সের জন্য কত, এই ধরনের ম্যাথগুলো আমরা করব, মানে ঐকিক নিয়ম যেটাকে বলে। তো তোমরা যারা যারা জয়েন করছে তোমরা একটু তোমরা একটু আমাদের রেগুলার ক্লাস যারা করে তাদের একটু মেনশন করে দাও। আমাদের শ্যাম আজকে এই চ্যাপ্টারের সেকেন্ড লাস্ট ক্লাস, হোপফুলি সেকেন্ড লাস্ট ক্লাস, এটা আবার থার্ড লাস্টও হইতে পারে, কারণ আই ডোন্ট নো যে আমি আগামী ক্লাসে ম্যাথগুলো শেষ করার পর এক্সট্রা কিছু টাইপের ম্যাথ আবার দেখাইতে হবে, মানে আর একটা সলভ ক্লাস থাকবে। মানে নর্মাল সেন্সের চিন্তাগুলো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট ক্লাস, নেক্সট ক্লাসে আমরা শেষ করে দিব। আর হচ্ছে তোমার আমাদের আবার একটা সলভ ক্লাস দিতে হবে, সলভ ক্লাস দিতে হবে এটার পরে। এত লেট করতে গেছে কেন সবাই? সবাই একটু মেনশন দাও। আর যারা জয়েন করছে আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করিও। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করিও। আচ্ছা আমরা দেরি না করি, যারা আসবে তারা আস্তে ধীরে আসুক, আমরা শুরু করে দিই, আর বেশিক্ষণ পড়ানো যাবে না। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে তাহলে আমরা শুরু করি। গত ক্লাসে আমরা সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্প নিয়ে কথা বলছিলাম, তো সেই জিনিসটা আমরা আজকে আরও একটু ব্রিফলি ডিসকাস করব। সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প, এদের বেসিক ডিফারেন্সটা, এবং এখান থেকে আমরা বাষ্প সংক্রান্ত আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা বলছিলাম হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্তর জন্য আমরা সাধারণত চিন্তা করি হচ্ছে একটা আবদ্ধ অঞ্চল বলতে পারি, একটা আবদ্ধ কোনো স্থান। এই আবদ্ধ কোনো স্থানে আমাদের যে ফাঁকা অংশটা আছে, ওই ফাঁকা অংশ যেটা, তার একটা নির্দিষ্ট পরিমাণ বাষ্প ধারণ করার ক্ষমতা আছে। তাহলে আই রিপিট এগেইন, কোনো একটা শূন্য স্থান, এই শূন্য স্থানের বাষ্প ধারণ করার একটা নির্দিষ্ট
ক্ষমতা থাকে, একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকে। এই ধারণ ক্ষমতার বেশি সে ধারণ করতে পারে না। যদি কখনো তার ধারণ ক্ষমতা যতটুকু ঠিক ততটুকুই সে ধারণ করে, তখন তাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত বাষ্প। যতটুকু তার ধারণ ক্ষমতা সে ততটুকুই ধারণ করলো। আমার চারদিকে একটা নির্দিষ্ট অঞ্চল, যেমন ফর এক্সাম্পল আমার এই রুমটা, এটা আবদ্ধ একটা রুম, সব ডোর ক্লোজড। সো আমার এই রুমটা, এই রুমের ক্যাপাসিটি আমি ধরে নিলাম, এই রুমে বায়ু আছে। ওকে, আমরা বাষ্প নিয়ে কথা বলতেছি, বায়ু আর বাষ্প সেম জিনিস না। তাহলে আমরা বাষ্প নিয়ে যে কথা বলতেছি, আমার এই রুম যেটা, এই রুমের মনে করো জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা, জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা মনে করো 5 কেজি। তাহলে আমার রুমে আমি জলীয় বাষ্প দেওয়া স্টার্ট করলাম, জলীয় বাষ্প দেওয়া স্টার্ট করলাম, জলীয় বাষ্প দিতেই আসি অসম্পৃক্ত। এভাবে করতে করতে দেখা যাবে একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর, আমি যে বললাম আমার এই রুমের ধারণ ক্ষমতা 5 কেজি, দেখা গেলো 5 কেজি জলীয় বাষ্প সে ধারণ করে ফেলছে। তখন আমি তাকে বলবো হচ্ছে সম্পৃক্ত অবস্থা। সম্পৃক্ত অবস্থার পরেও যদি আমি আরও জলীয় বাষ্প দিই, তাহলে কি হবে? আমি আরও জলীয় বাষ্প দিলে দেখা যাবে ওই এক্সট্রা জলীয় বাষ্পের কণাগুলা সেগুলো তরলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে আমি একটা কথা বলতে পারি, বায়ুতে যে পরিমাণ ধারণ ক্ষমতা এক্স্যাক্টলি সেই পরিমাণ যদি বাষ্প সে ধারণ করে, তাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত বাষ্প। আর যদি তার থেকে কম ধারণ করে, তাকে আমরা বলি অসম্পৃক্ত বাষ্প। এবং এই সম্পৃক্ত বাষ্প পাত্রের দেয়ালের মধ্যে যে প্রেশারটা দেয়, তাকে আমরা বলি সম্পৃক্ত বাষ্প চাপ। আর অসম্পৃক্ত বাষ্প যেটা দেয়, সেটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প চাপ। যেমন ফর এক্সাম্পল, আমার রুমের মধ্যে বায়ুর ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি, আমার রুমের মধ্যে জলীয় বাষ্পের ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি। তাহলে আমি যদি 3 কেজি দিই, 3 কেজি আমার যে পরিমাণ প্রেশার দিবে, 5 কেজি দিলে সে নিশ্চয় আরও বেশি প্রেশার দিবে পাত্রের দেয়ালের মধ্যে। জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে তত বেশি প্রেশার দিবে না? আমার জলীয় বাষ্পগুলা পাত্রের দেয়ালের মধ্যে দৌড়াদৌড়ি করার সময় সে পাত্রের দেয়ালের মধ্যে ধাক্কা দেয়, এটা হচ্ছে প্রেশার। এখন আমার ওই জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে ততই প্রেশার বাড়বে, জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে প্রেশারের মান তত বাড়বে। এখন আমার কথা হচ্ছে, আমার 3 কেজি যে পরিমাণ প্রেশার দেয়, 5 কেজি নিশ্চয় আরও বেশি প্রেশার দেয়। বাট কথা হচ্ছে 5 কেজির বেশি তো আমার রুমটা ধারণ করতে পারে না। এর মানে 5 কেজির বেশি যেহেতু সে ধারণ করতে পারে না, এই 5 কেজি যখন থাকবে ওই মুহূর্তে সে হাইস্ট পরিমাণ প্রেশার দেয়। এর মানে ওই মুহূর্তে সে সম্পৃক্ত আছে, এর মানে সম্পৃক্ত বাষ্প যেটা, সে সবচেয়ে বেশি প্রেশার দেয়। তাহলে আমি একটা কথা বলতে পারি, সম্পৃক্ত বাষ্প চাপকে আমরা সর্বোচ্চ বাষ্প চাপ বলতে পারি। এই বলো না, ঠিক কিনা? কথা ক্লিয়ার কিনা? সম্পৃক্ত বাষ্পচাপকে আমরা সর্বোচ্চ বাষ্পচাপ বলতে পারি, সম্পৃক্ত বাষ্পচাপকে আমরা সর্বোচ্চ বাষ্পচাপ বলতে পারি। এটা সর্বোচ্চ এতটুকু পরিমাণ আমাদের চাপ দিতে পারে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমার 5 কেজি বাষ্প যেই পরিমাণ ধারণ ক্ষমতা, খুব ভালো করে খেয়াল করো, আমার রুমের ধারণ ক্ষমতা কয় কেজি? 5 কেজি। তাহলে এই 5 কেজি যেটা, সেটার ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো তো, 5 কেজির থেকে তুমি যখন এক্সট্রা দিচ্ছ, 5 কেজির থেকে যখন তুমি এক্সট্রা দিচ্ছ, আসলে কি সে আরও বেশি ধারণ করতেছে? না, সে 5 কেজি ধারণ করতেছে, কারণ তার ধারণ ক্ষমতা 5 কেজি। তাহলে এই সম্পৃক্ত বাষ্প সে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ধারণ করে, যতটুকু ধারণ করার ততটুকু ধারণ করে, এর থেকে বেশি ধারণ করতে পারে না। এর মানে সে সবসময় একই পরিমাণ প্রেশার দিচ্ছে না। মানে তোমার এটা সম্পৃক্ত হলো, এরপরেও তুমি আরও জলীয় বাষ্প দিচ্ছ, এর কি জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে? বেড়ে যাবে না। 5 কেজি আছে। কিন্তু কথা হচ্ছে, এই যে আমি আরও বেশি পরিমাণ জলীয় বাষ্প দিচ্ছি, এর কারণে কিন্তু তার ধারণ ক্ষমতা বাড়তেছে না। আর ধারণ ক্ষমতা 5 কেজি আছে, সেই 5 কেজি সবসময় ওই 5 কেজির সম পরিমাণে কী দিচ্ছে? প্রেশার দিচ্ছে। এর মানে আমরা একটা কথা বলতে পারি, সম্পৃক্ত বাষ্প যেটা, সেটা সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ প্রেশার দিচ্ছে। এই কথা ক্লিয়ার কিনা? সম্পৃক্ত বাষ্প, এই কথাটা ক্লিয়ার কিনা? সম্পৃক্ত বাষ্প সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ প্রেশার দিচ্ছে, সম্পৃক্ত বাষ্প একটা সবসময় নির্দিষ্ট পরিমাণ প্রেশার দিচ্ছে। আর অসম্পৃক্তর ক্ষেত্রে দেখা গেছে, তুমি যত বেশি জলীয় বাষ্প দিবা, সে তত বেশি প্রেশার দিবে, যত বেশি জলীয় বাষ্প তত বেশি প্রেশার। ঠিক সেম জিনিসটাকে আমি চিন্তা করতে পারি আয়তনের সাথে, আয়তন পরিবর্তনের সাথে চিন্তা করে আমরা সংক্ষেপে বলতে পারি, গ্রাফটা দেখতে এমন হবে। মনে করো তুমি y অক্ষ বরাবর প্রেশার রাখলা, x অক্ষ বরাবর ভলিউম রাখলা। এই গ্রাফটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। আমি y অক্ষ বরাবর প্রেশার রাখলাম, x অক্ষ বরাবর ভলিউম রাখলাম। এখন ভলিউমের রেসপেক্টে প্রেশারের কি পরিবর্তন হবে সেটা পরীক্ষা করতেছি, আমরা এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে সে প্রাথমিক অবস্থায় প্রেশার ছিল এত, আমি ভলিউম যতই বাড়াই না কেন
তার প্রেশারের কোনো পরিবর্তন হয় না, তার প্রেশারের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে সম্পৃক্ত ততক্ষণ পর্যন্ত সে একটা নির্দিষ্ট পরিমাণ প্রেশার দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে সম্পৃক্ত ততক্ষণ পর্যন্ত সে একটা নির্দিষ্ট পরিমাণ প্রেশার দিচ্ছে। এবার যদি আমি ভলিউম আরও বাড়াই দিই, সে মনে করো সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে গেল। আর অসম্পৃক্তর ক্ষেত্রে ভলিউম যত বাড়াবা প্রেশার তত কমতে থাকবে। আচ্ছা, ভলিউম যত বাড়াচ্ছি প্রেশার তত কমতেছে, এর মানে কি? এর মানে প্রেশার ভলিউমের ব্যস্তানুপাতিক। এটাকে আমরা কার সূত্র বলি? এটাকে বয়েলের সূত্র বলি। তাহলে এটা খেয়াল করো তো, এই বয়েলের সূত্রটা কে মেনে চলতেছে? অসম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলতেছে, কিন্তু সম্পৃক্ত বাষ্প কি মেনে চলে? চলে না। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সম্পৃক্ত বাষ্প যেরকম বয়েলের সূত্র মানে না, সে চার্লসের সূত্র মানে না, আর অসম্পৃক্ত বাষ্প সে বয়েলেরও মানে, চার্লসের সূত্র মানে। তাহলে আমাদের এই কথাটা ক্লিয়ার কিনা? আমরা একটা কথা বলি, পরীক্ষামূলকভাবে দেখা গেছে একটা, মনে করো কোন একটা নির্দিষ্ট আয়তনের বায়ু সম্পৃক্ত আছে, সে যে পরিমাণ প্রেশার দিচ্ছে তার ভলিউম আরেকটু বাড়াইলেও সে সম্পৃক্ত, আরেকটু বাড়াইলেও সম্পৃক্ত। এভাবে আমাদের একটা নির্দিষ্ট লিমিট আছে, যে লিমিটটা ক্রস করলে আর সে সম্পৃক্ত থাকে না, সে অসম্পৃক্ত হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সে সম্পৃক্ত ততক্ষণ পর্যন্ত সে নির্দিষ্ট পরিমাণ প্রেশার দেয়, এই প্রেশারের আপ ডাউন কোনো কিছুই হয় না। এর মানে সম্পৃক্ত বাষ্প সবসময় সম পরিমাণ প্রেশার দেয়, প্রেশার কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট। এর মানে এটা একটা সমচাপীয় প্রক্রিয়া। কিন্তু অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে ভলিউম যত বাড়াবো প্রেশার তত কমতে থাকবে। দিস ইজ দ্য রুলস অফ বয়েল, এটা বয়েলের প্রপার্টি। সো আমরা বলতে পারি অসম্পৃক্ত বাষ্প যেটা, সেটা বয়েলের সূত্র মানে, সিমিলারলি চার্লসের সূত্র মানে, সম্পৃক্ত মানে না। তাহলে আমরা আজকে থেকে শিখে রাখবো, সম্পৃক্ত বাষ্প বয়েল চার্লস এদের সূত্র মানে না, অসম্পৃক্ত মানে, সম্পৃক্ত মানে না, অসম্পৃক্ত মানে। আমার সাথে পড়তে থাকো, আমার সাথে পড়তে থাকো, আমার সাথে সবাই পড়ো, সবাই পড়ো, আমি শুনতেছি। সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মানে না, চার্লসের সূত্র মানে না, অসম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মানে, চার্লসের সূত্র মানে। ওই পড়তেছো না কেন? পড়ো 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 পড়ো, হাসা লাভ নেই, পড়ো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। হাসতেছে, দেখছো কি 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 পোলাবেন, দেখছো? হাসিও না, পড়তে থাকো। তোমার আম্মা আব্বারে শোনাও যে আমি পড়তেছি, হ্যাঁ আমি পড়তেছি, আমার সাথে তোমরা পড়ো, চিল্লে পড়ো, দুনিয়াদারি খবর করে দাও আমার সাথে। আবার ইম্পর্টেন্ট লাইন বলতে থাকো, সম্পৃক্ত বাষ্প, দুর্মিয়া বলো না, সম্পৃক্ত বাষ্প, আমি কিন্তু শুনতেছি। সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র ও চার্লসের সূত্র মেনে চলে না। আবার সম্পৃক্ত বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না, চলে না, চলে না। অসম্পৃক্ত বাষ্প, আবার অসম্পৃক্ত বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, চলে, চলে। ওকে, এবার আসো, আমি ইন্টারমিডিয়েটে যখন আমরা ছিলাম, দেখা যাইতো এটা উল্টাপাল্টা করে ফেলতাম। জানি যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত একটা মানে আর একটা মানে না, বাট কে মানে না সেটা আমার মাথায় খ্যানজানি পরীক্ষার ফলে ধরে না। ওই কারণে আমাদের একটু করে টেকনিক অবলম্বন না করলে মাথাটা ক্যানজানি কাজ করে না। আসলে আমরা কাজ করার জন্য একটু টেকনিক অ্যাপ্লাই করি। আচ্ছা, তুমি চিন্তা করো, তোমার কাছে যে পরিমাণ টাকা দরকার সেই পরিমাণ তোমার টাকা তোমার পকেটে আছে, তুমি কি কাউকে পাত্তা দিবা? হ্যাঁ, অবভিয়াসলি না। আর তোমার দেখা যাচ্ছে পকেট তোমার ফাঁকা, চলে না ভাগ্যের চাকা। তখন দেখা যাবে তুমি ভাগ্যের চাকা ঘুরানোর জন্য যে যেভাবে বলবে সেভাবে কাজ করে করে টাকা ইনকাম করবা। জাস্ট লাইক দ্যাট। সম্পৃক্ত মানে কি? যতটুকু দরকার ততটুকু আছে, মানুষকে পাত্তা দেওয়ার কি আর আছে। আর অসম্পৃক্ত বলে আমি তো অসম্পৃক্ত, আমার আরও দরকার, আরও দরকার, আরও দরকার বলে দিয়েছেন সকল দেশের সরকার। তাহলে আমাদের আরও দরকার। ওই কারণে সে বয়েল এবং চার্লসকে মানে, যাতে করে সে আদর্শ হইতে পারে। আমাদের বয়েল এবং চার্লসের সূত্র মানলে তাকে আমরা কি বলি? আদর্শ না, আদর্শ গ্যাস না। তো আমাদের নর্মালি বলবো, আমরা তো এখানে আদর্শ গ্যাস আনতেছি না, বাষ্প আনতেছি। তাহলে আমাদের অসম্পৃক্ত বাষ্প সে বয়েল এবং চার্লসের সূত্র মানে না, মেনে লাভ নাই। আর সম্পৃক্ত যে আমার তো আছে, মানার কি আছে, কাউকে পাত্তা দেওয়ার কি কোনো দরকার আছে? জাস্ট লাইক দ্যাট। মনে থাকবে তো আশা করি। মনে থাকবে কিনা বলো? সাদিয়া অহনা, ভাইয়া ভলিউম বাড়লে প্রেশার কমে যাবে না? এই যে এটাই তো বলতেছি এতক্ষণ পর্যন্ত, যে আমাদের সম্পৃক্ত আর অসম্পৃক্ত এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি আমরা পরীক্ষা করছি, এক্সপেরিমেন্ট করছি। সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করলে দেখলো যে
তোমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্প আছে, তার একটা নির্দিষ্ট আয়তন আছে, তার আয়তন বাড়াইতে 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 একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, যেই অ্যামাউন্ট থেকে আয়তন বাড়ানো শুরু করলে সে আর সম্পৃক্ত থাকে না। যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত থাকে ততক্ষণ পর্যন্ত তারা খেয়াল করে দেখছে প্রেশারের কোনো পরিবর্তন হয় না। এরপর দেখলো যখন সে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে গেল, এবার যতই আয়তন বাড়াচ্ছে প্রেশার তত কমতেছে, জাস্ট লাইক বয়েল। ওই কারণে আমরা বলতেছি সম্পৃক্ত বয়েল এবং সালসিয়াস সূত্র মানে না, অসম্পৃক্ত বয়েল এবং সালসিয়াস সূত্র মানে। এই দুইটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্তের প্রপার্টি। আই রিপিট এগেইন, এই দুইটা হচ্ছে প্রপার্টি, এক্সপেরিমেন্টালি প্রুভড। মনে থাকবে কিনা? এই মনে থাকবে? এই মনে থাকবে কি না? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো এবার। আচ্ছা, এটা যদি মনে থাকে এটা খুব বেশি ইম্পর্টেন্ট কথা। এই গ্রাফটাও ইম্পর্টেন্ট, এই কথাটাও ইম্পর্টেন্ট। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখি তো, তোমার বইয়ে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত পার্থক্য দেখতেছি। এই পার্থক্যটা ইম্পর্টেন্ট দুইটা কাজে। এই পার্থক্যটা ইম্পর্টেন্ট দুইটা কাজে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমরা সম্পৃক্ত অসম্পৃক্তকে ফিল করার জন্য, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সম্পৃক্ত এবং অসম্পৃক্তের মধ্যে পার্থক্য উল্লেখ করো। সেটা অনুধাবনমূলক প্রশ্নে অনেক সময় পরীক্ষা আসে। হ্যাঁ, তো আসো আমরা এক ডিলে দুই পাখি, আমরা তো অবশ্যই এক ডিলে অনেক পাখি মারতে ভালোবাসি। তো আসো আমরা প্রথমত বলি, এটা তোমরা সবাই জানো, আবদ্ধ স্থানে সর্বাধিক বাষ্প ধারণ করে। একটা নির্দিষ্ট আবদ্ধ স্থান, এই আবদ্ধ স্থানের সর্বাধিক যে ধারণ ক্ষমতা সেই পরিমাণ ধারণ করে কে? সম্পৃক্ত বাষ্প। তাহলে আমাদের এই লাইনটা বুঝছি কিনা? আবদ্ধ স্থানে সর্বাধিক বাষ্প ধারণ করে, এবং সর্বাধিক বাষ্প মানে সে সর্বাধিক চাপ দেয়। এর মানে সর্বাধিক বাষ্প ধারণ করে এবং সর্বাধিক চাপ দেয়, তার নাম হচ্ছে সম্পৃক্ত। নামে সম্পৃক্ত, কেউ করতে পারে না তাকে তিক্ত, কারণ যতটুকু আছে দরকার ততটুকু আছে তার সাথে যুক্ত। এটাকেই সায়েন্টিস্টরা বলে সম্পৃক্ত। এবার আসো অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে এটা অসন্তুষ্টি কাজ করে। নামের আগে অ হলে কেমন কেমন লাগে না? দেখি তোমাদের অনেকের নাম অ দিয়ে শুরু, একটু আবার তোমরা অন্য কিছু মনে করিও না। নামের আগে অ থাকলে কেমন কুপা কুপা লাগে। হ্যাঁ, তাহলে অসম্পৃক্ত জাস্ট লাইক দ্যাট, যে এটা অনীহা কাজ করতেছে, এখানে তার যতটুকু দরকার ততটুকু নাই। আই এম রিয়েলি সরি, আমার এখানে দুইটা বন্ধু আছে বুঝছো, এখন দুইজনের নামই হচ্ছে অ দিয়ে শুরু, তারা গরম হয়ে গেছে। একজনের নাম অঙ্গন আর একজনের নাম অনিন্দ। এই অটা কিন্তু ভালো, হ্যাঁ ভালো ভালো ভালো। অ দিয়ে যাদের নাম শুরু তারা খুবই ভালো, খুবই ডেঞ্জারাস লেভেলের পোলাবেন তারা। আসো তাহলে অসম্পৃক্ত মানে হচ্ছে তাহলে আমাদের যার যতটুকু দরকার ততটুকু নাই। অসম্পৃক্ত অ দিয়ে যাদের শুরু তাদের যতটুকু দরকার ততটুকু নাই, আরও লাগবে তাদের। তাহলে আসো এক্ষেত্রে আরও অতিরিক্ত বাষ্প তারা ধারণ করতে পারবে, তারা অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারবে। আর সম্পৃক্তর ক্ষেত্রে তারা আর অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারবে না। এবার সেকেন্ড কথাটা, আশা করি হোপফুলি তোমাদের সবার এই কথাটা ক্লিয়ার। ওকে, আসো এবার 2 নম্বর কথা কি বলছে? সম্পৃক্ত বাষ্প বয়েল ও সালসিয়াস সূত্র মানে না, মানে না, মানে না। আর অসম্পৃক্ত বয়েল এবং সালসিয়াস সূত্র মেনে চলে, মেনে চলে। এতটুকু ক্লিয়ার কিনা আমরা সবাই বলি তো? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হলে আমি এগুলো কিছু জিনিস মুছবো, মুছার পর তোমার থেকে আরেকটা জিনিস, এই গ্রাফটা নিয়ে কথা বলে আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আগে বলে এতটুকু ক্লিয়ার কিনা? স্নেহা ইসলাম ভাইয়ের 3য় অধ্যায় থেকে রিভিউ ক্লাস দিতে পারবেন যদি দিতে মনে করেন? হ্যাঁ, প্রয়োজন হলে দিব, কোনো সমস্যা নেই, প্রয়োজন হলে দিব। আপাতত আমরা আগে সিলেবাসটা শেষ করি, এরপরে প্রয়োজনে তোমাদেরকে এক্সট্রা ক্লাস দিব, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা বলো বলো এতটুকু ক্লিয়ার কিনা? আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এগুলো কনসেপ্ট ফুল ক্লিয়ার হতে হবে। আমরা ইন্টারমিডিয়েট থাকতে এগুলো খুব ভালো করে বুঝতাম না, তো এগুলো না বুঝলে তাহলে ঝামেলা হচ্ছে, তোমরা ম্যাথ করতে গেলে খুবই ঝামেলায় পড়ে যাবা। মানে ঝামেলায় পড়ে যাওয়া বলতে তোমাদের কাছে কঠিন কঠিন মনে হবে, আর এখন আর কঠিন মনে হবে না ইনশাল্লাহ। ওকে, আমি এই 2টা লাইন মুছে দিচ্ছি, এই 2টা লাইন মুছে দিচ্ছি। হ্যাঁ, এই 2টা লাইন মুছে দিচ্ছি, এতটুকু আমাদের বোঝা শেষ। এবার আসো সম্পৃক্ত বাষ্প এবং তাপমাত্রার একটা সম্পর্ক আমরা দেখি। সম্পৃক্ত বাষ্প এবং তাপমাত্রার একটা সম্পর্ক আমরা দেখব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। হ্যাঁ, সম্পৃক্ত বাষ্প এবং তাপমাত্রার একটা সম্পর্ক দেখব। তো সেই জিনিসটা কি? আচ্ছা, সেই জিনিসটা কি আমরা একটু খুব ভালো করে খেয়াল করব। মনে করো আমাদের তাপমাত্রা বাড়লে অ্যাকচুয়ালি কি হয়, এই জিনিসটা আমাকে বুঝতে হবে আগে। তাপমাত্রা বাড়লে অ্যাকচুয়ালি কি হয়? তাপমাত্রা বাড়লে অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় একটু ভালো করে জেনে রাখবা, এই লাইনটা সুন্দর করে পারলে লিখে রাখবা। তাপমাত্রা বাড়লে অ্যাকচুয়ালি কি হয়? তাপমাত্রা বাড়লে বায়ু
বায়ু শুষ্কতর হয়, শুষ্কতর হয় মানে নাম কথা বুঝছো তো, বায়ু মানেই তো শুষ্ক, বায়ু মানে কি শুষ্ক, আর শুষ্কতর মানে আরও শুকিয়ে গেছে, বায়ু মানে শুষ্ক, শুষ্কতর মানে আরও শুকিয়ে গেছে, অর্থাৎ তাপমাত্রা যখন বৃদ্ধি করবা, যখন হট হয়ে যাবে তখন এটা আরও শুষ্ক হয়ে যাবে, শুষ্ক থেকে শুষ্কতর আরও শুষ্ক হয়ে গেল। আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মিনিট আমি দৌড়াইতে দিলাম, আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মিনিট দৌড়াইতে দিলাম, নিশ্চয়ই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মিনিট দৌড়ানোর পর তোমার পিপাসা বেড়ে যাবে না? জাস্ট লাইক দ্যাট। অর্থাৎ কোনো একটা বায়ু তার জলীয় বাষ্প ধারণ করার একটা ক্ষমতা আছে, আমাদের চারপাশে যে বায়ুমণ্ডল আছে তারও কিন্তু জলীয় বাষ্প ধারণ করার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। এখন আমরা একটা কথা বলবো, সেই কথাটা কি খেয়াল করো, তাপমাত্রা যদি বাড়ায় সে আরও শুষ্ক হয়ে গেছে, এর মানে কি সে যেহেতু আরও বেশি শুষ্ক হয়েছে তার এখন জলীয় বাষ্প সে আরও বেশি ধারণ করতে পারবে, মানে যত বেশি শুষ্ক বায়ু, তুমি সিম্পল চিন্তা করো না, জলীয় বাষ্প বায়ুকে কি করে দে, ভিজাই দে না। এই তোমরা অনেক সময় তোমরা মনে করো দেখো না, এই যে বিচে গেলে একজন আরেকজনকে এমনি এমনি করে পানি মারে, এই মানে কি একজন আরেকজনকে ভিজাই দিচ্ছে, একজন আরেকজনকে ভিজাই দিচ্ছে, জাস্ট লাইক দ্যাট। জলীয় বাষ্প মানে হচ্ছে সে বায়ুকে ভিজাই দিচ্ছে, বায়ুকে ভিজাই দিচ্ছে। এখন বায়ু কী পরিমাণ ভিজবে সেটা তার শুষ্কতার উপর ডিপেন্ড করে। বায়ু যদি মনে করো, তুমি চিন্তা করো বৃষ্টির দিনে বায়ুটা কীরকম আর্দ্র, আর্দ্র, এই আর্দ্র কথাটা অনেকে আর্দ্র বুঝে না, এই দেখো তো আর্দ্র এই কথাটার মধ্যে একটা ভেজা ভেজা ভাব আছে না, অনেকে বুঝে না আর্দ্র, আর্দ্রতা আমরা একটু পরে বলবো আর্দ্রতা কি, এই আর্দ্র কথাটার মধ্যে একটা ভেজা ভেজা ভাব আছে না, এই তোমাদের মনে হয় না? আর্দ্র, এই আর্দ্র, আর্দ্র বললে কেমন একটু ভেজা ভেজা ভাব লাগে না? এই লাগে না? এই কমেন্টে বলো শুনি। আর্দ্র বললে, আর্দ্র বললে কেমন একটা ভেজা ভেজা ভাব লাগে না? হ্যাঁ, আর্দ্র কথাটার মধ্যে কেমন একটা ভেজা ভেজা ভাব আছে না? এই আছে না? আছে কি না বলো কমেন্টে, তাড়াতাড়ি কমেন্ট করো, আমার টাইম শেষ হয়ে যাচ্ছে তো। দূর মিয়া, আজকে দেখি শিখে রাখো, আর্দ্র কথাটার মধ্যে কেমন একটা ভেজা ভেজা ভাব আছে। তাহলে আর্দ্রতা মানে কি? এই ভেজা ভেজা ভাবের ক্ষমতা। এর মানে কোনো একটা বায়ু যত বেশি ভেজা তত বেশি আর্দ্র, যত কম ভেজা তত বেশি শুষ্ক। মানে কম ভেজা মানে শুকনা, বেশি ভেজা মানে আর্দ্র, 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 আর্দ্র। আচ্ছা ভালো কথা। এখন বায়ু যত বেশি শুষ্ক সে তত বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারবে। এবার আসো, তাহলে তাপমাত্রা বাড়লে কি হয়? বায়ু শুষ্কতর হয়। বায়ু যদি শুষ্কতর হয় তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আগের চেয়ে বাড়বে না কমবে? অবশ্যই আগের থেকে বেড়ে যাবে। তাহলে তাপমাত্রা বাড়লে বায়ু শুষ্ক হয়, অর্থাৎ ফলে ফলে তার জলীয় বাষ্প, তার জলীয় বাষ্প, তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, বেড়ে যায়। যেমন ফর এক্সাম্পল আমি বললাম আমার এখানে আছে একটা পাত্র, এটা নয় তো কোনো বিয়ের পাত্র, দিস ইজ আমাদের পানির পাত্র। এই পাত্রের মধ্যে এই যে খালি অংশটা আছে না, মনে করো যখন আমি তাপমাত্রা দিলাম মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস, তখন এর ধারণ ক্ষমতা হচ্ছে 5 কেজি। এখন আমি তাপমাত্রাটা থেকে যদি 30 ডিগ্রি না দিয়া 40 ডিগ্রি সেলসিয়াস করে দিই, সব কিছু ঠিকঠাক আগের মতো, খালি তাপমাত্রা বেড়ে গেছে। এই তাপমাত্রা বেড়ে যাওয়া মানে কি এখানকার বায়ুগুলো কি আরও বেশি শুকাই গেছে না? আরও বেশি শুকাই গেলে তার জলীয় বাষ্প এখন ধারণ করার ক্ষমতা আরও বেড়ে যাবে, এখন সে 6 কেজি ধারণ করতে পারবে। এর মানে আমরা কি বুঝলাম? এর মানে তাপমাত্রা বাড়লে বায়ু শুষ্কতর হয়, যার ফলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা বেড়ে যায়, জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা বেড়ে যায়। আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ধারণ ক্ষমতা ছিল 5 কেজি, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ধারণ ক্ষমতা ছিল 6 কেজি। এই 5 কেজিটা কি তাকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্প, এই 6 কেজিটা কি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্প। এবার বলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত মানে তার মধ্যে 5 কেজি জলীয় বাষ্প আছে, আর 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত মানে হচ্ছে তার মধ্যে 6 কেজি জলীয় বাষ্প আছে। এবার তুমি চিন্তা করে দেখো তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন সম্পৃক্ত তখন যে পরিমাণ প্রেশার দিবে আর 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 কেজি যে প্রেশার দিবে, দুইটা কি সমান? অবশ্যই না। আমার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে, সে বেশি প্রেশার দেয়। এর মানে আমি কি একটা কথা বলতে পারি না? তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেলে জলীয় বাষ্প চাপ বাড়ে কি বাড়ে না? অবশ্যই বাড়ে। এর মানে তাপমাত্রা বাড়লে বায়ু শুষ্কতর হয়, ফলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। এর ফলে
বায়ুচাপ 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 না, বায়ুচাপ আর সম্পৃক্ত বায়ুচাপের মধ্যে পার্থক্য আছে। এর ফলে সম্পৃক্ত সম্পৃক্ত বাষ্পচাপ বেড়ে যায়, এর ফলে সম্পৃক্ত বাষ্পচাপ বেড়ে যায়, এর ফলে সম্পৃক্ত বাষ্পচাপ বেড়ে যায়। এতটুকু কথা ক্লিয়ার কিনা আগে আমাকে বলো, এতটুকু কথা ক্লিয়ার কিনা? এই লাইনটা সেরা ইম্পর্টেন্ট, বইতে কোথাও এভাবে সুন্দর করে লাইনটা লেখা পাবা না, তুমি এটাকে এভাবে লিখে রাখতে পারো, এইচটি দিয়ে রাখতে পারো, হট লাইন, খুবই হট, প্রয়োজনে তুমি হটার হটেস্ট লাইন লিখতে পারো, এইচটি হটার হটেস্ট লাইন। আমাদের এই লাইনটা বেশি হট, খুবই ইম্পর্টেন্ট। তাপমাত্রা বাড়লে বায়ু শুষ্কতর হয়, আর শুষ্কতর হচ্ছে মানে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে, সে যত বেশি জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে তার সম্পৃক্ত হওয়ার জন্য তত বেশি জলীয় বাষ্প দরকার হবে, আর যত বেশি জলীয় বাষ্প দরকার তত বেশি জলীয় বাষ্প তত বেশি প্রেশার ক্রিয়েট করবে, যার কারণে জলীয় বাষ্প চাপটা বেড়ে যাবে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প চাপটা কি হয়ে যায়? বেড়ে যায়। তাপমাত্রা বাড়লে বায়ুর জলীয় বাষ্প চাপটা বেড়ে যায়, তাপমাত্রা বাড়লে বায়ুর জলীয় বাষ্প চাপটা বেড়ে যায়। কথা ক্লিয়ার কিনা? তাপমাত্রা বাড়লে বায়ুর জলীয় বাষ্পের চাপটা বেড়ে যায়, কথা ক্লিয়ার কিনা? তাপমাত্রা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। হাসান ইশরাক একটা কথা বললো, ভাই তাহলে তো পুকুরের পাড়ে ঠান্ডা লাগার কথা, পুকুরের পাড়ে ঠিকই একটু ঠান্ডা লাগে কিন্তু অস্বস্তি লাগে কেন, সেটা আমরা পরে দেখব। এটার জন্য আরেকটা ইম্পর্টেন্ট টার্ম আছে, আর্দ্রতা। এই টার্মটা আমরা বিশ্লেষণ যখন আগামী ক্লাসে করব তখন তুমি বুঝবা কেন তোমার কাছে পুকুর পাড়ে একটু অস্বস্তি লাগে, বৃষ্টির দিনে কেন অস্বস্তি বেশি লাগে। এমন হয় না, মনে করো হঠাৎ করে খুবই রোদ, হঠাৎ করে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর মানে হঠাৎ করে অল্প একটু বৃষ্টি হয়ে আবার দেখা গেছে রোদ উঠে গেছে, এর মানে তাপমাত্রা আগের মতোই আছে, হয়তো বৃষ্টির কারণে একটু কমছে, কিন্তু দেখা গেছে বৃষ্টির পর মনে হয় যে আরও অস্বস্তি বেড়ে গেছে। সবাই বলে যে কি আমাদের বৃষ্টির পরে গরম জানি আমাদের উস্কে দিচ্ছে, কি গরম রে, উবুক। এটারও কারণ আছে, সেই ব্যাখ্যাগুলো এই অধ্যায়ে পাবা। নো টেনশন, গিভ মি অ্যাটেনশন। আসো, নাহলে কথা ক্লিয়ার কিনা? তাহলে আমি আবারও বলতেছি, তোমার মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমার এখানকার যে বায়ুগুলো আছে তাদের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 5 কেজি। এই 5 কেজি জলীয় বাষ্প যে চাপ দেয় তাকে আমরা বলি 5 কেজির জন্য সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আর 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার 5 কেজি দিলে হবে না, কারণ তার এখন লাগবে হচ্ছে 6 কেজি। সো 6 কেজি যে পরিমাণ প্রেশার দেয় তা হচ্ছে ওই 6 কেজির জন্য সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা সম্পৃক্ত, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত। বাট 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে যে পরিমাণ প্রেশার দিচ্ছে 40 ডিগ্রিতে তা দিচ্ছে না, আরও বেশি দিচ্ছে। এর মানে তাপমাত্রা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, যার কারণে জলীয় বাষ্প চাপটা বেড়ে যায়। তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, যার কারণে এখানে আমরা বাষ্প না লিখে জলীয় বাষ্প লিখবো, যেহেতু আমরা জলীয় বাষ্প নিয়ে কথা বলতেছি, যার কারণে জলীয় বাষ্প চাপ বেড়ে যায়। এবার আমরা একটা কথা বলি, ইম্পর্টেন্ট কথা বলি, একটু খেয়াল করো তো। হ্যাঁ দেখো, নর্মালি আমি যদি তোমাকে কিছু ডেটা দিই, বিজ্ঞানী রেনো নামক একজন বিজ্ঞানী, উনি যে কাজটা করছে, বিভিন্ন তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপটা কত হয় সেটা উনি বের করছে ক্যালকুলেশন করে, মানে উনি এক্সপেরিমেন্ট করে বের করে উনি কী করছে, তোমাদের জন্য একটা চার্ট বানাই দিছে। বিজ্ঞানী রেনো সেটা বের করার পর উনি কী করছে, একটা চার্ট বানাই দিছে, যেটাকে আমরা বলি রেনোর জলীয় বাষ্পের চাপের তালিকা, রেনোর তালিকা। এই যে আমার ল্যাপটপে তুমি দেখতে পাচ্ছ, এই যে এটা দেখছ, এখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশারটা হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি প্রেশার, মানে মিলিমিটার, Hg মানে মার্কারি, পি মানে প্রেশার। তাহলে এত মিলিমিটার মার্কারি প্রেশার। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশার আর একটু বাড়ছে, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশার আরও বাড়ছে। এভাবে একটা চার্ট দেওয়া আছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত। পরীক্ষায় তোমাদের এই ডেটাগুলো দেওয়া থাকবে। অনেকে বলবে ভাই এটা কি মুখস্থ করতে হবে? না, ম্যাথ করার সময় এগুলো লাগবে, কিন্তু এই ডেটাগুলো মুখস্থ করা লাগবে না, পরীক্ষায় সবসময় দেওয়া থাকবে। এবার আসো, তাহলে এই রেনোর স্কেল থেকে আমরা বুঝতে পারি রেনোর স্কেলটা কিন্তু নিতান্তই আমাদের ফেলে দেওয়ার মতো কোনো স্কেল না। উনার স্কেল থেকে আমি দেখতেছি যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন আমাদের উনি কিছু কি বিভিন্ন তাপমাত্রায় জলীয় বাষ্প চাপটা বের করছে বায়ুর। তো সেক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হবে 4.58 মিলিমিটার মার্কারি প্রেশার। এবার তাপমাত্রা যতই বাড়াবো নিশ্চয়ই প্রেশার বাড়বে, স্বাভাবিক। এটা কিন্তু সম্পৃক্তটা। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যতটুকু,
যদি আমি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলি তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আরেকটু বেশি, আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যেহেতু আরেকটু বেশি, তাহলে সেক্ষেত্রে 5.29 মিলিমিটার মার্কারি প্রেশার, উনার মতে এটা এত হবে। এগুলো হচ্ছে মুখস্থ করা লাগবে না, এগুলো হচ্ছে আমরা কি ম্যাথ করার সময় দেওয়া থাকবে। একইভাবে বাড়তে বাড়তে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা হয় 760 মিলিমিটার মার্কারি প্রেশার। তাহলে একটু খেয়াল করো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে প্রেশারটা এত ছিল, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা 760 হয়ে গেছে। এর মানে তাপমাত্রা যত বাড়তেছে বাইরের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়তেছে, আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়তেছে মানে জলীয় বাষ্পের চাপটাও বাড়তেছে, যেহেতু আমরা সম্পৃক্ত নিয়ে আলোচনা করতেছি। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশারটা কি শূন্য? না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর প্রেশার নাই বলা যাবে না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা প্রেশার আছে। তোমাদেরকে যখন তাপগতিবিদ্যা পড়ানো হচ্ছে, অলরেডি চলতেছে সেটা, এই তাপগতিবিদ্যার লেকচারে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, তুমি সেখানে একটা পাবা হচ্ছে ত্রৈধবিন্দু, হ্যাঁ, ত্রৈধবিন্দু তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সেখানে স্পষ্ট করে লেখা আছে ত্রৈধবিন্দুর ক্ষেত্রে প্রেশারটা 4.58 মিলিমিটার মার্কারি প্রেশার হতে হবে। অনেকের মাথায় আসে এটা কোত্থেকে আসছে, এটা কেন? কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশার এটা ফিক্সড, আর ত্রৈধবিন্দু মানে হচ্ছে সেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো তার জন্য এই প্রেশারটা ফিক্সড। তাহলে আসো এবার আমরা গ্রাফে যাই। এই গ্রাফটা ইম্পর্টেন্ট। দেখো আমি ডান দিকে দিলাম ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রা, আর এদিকে দিলাম সম্পৃক্ত যে বাষ্পচাপ মিলিমিটার মার্কারি প্রেশারটা। এবার দেখো যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তখন কিন্তু প্রেশার 0 না, তখন একটা প্রেশার আছে। এবার তাপমাত্রা যত বাড়তেছে প্রেশার তত বাড়তেছে, তাপমাত্রা যত বাড়তেছে প্রেশার তত বাড়তেছে, তাপমাত্রা যত বাড়তেছে প্রেশার তত বাড়তেছে। তবে এটা কি স্ট্রেট লাইন? না। এর মানে এটা কি সমহারে বাড়ে? না। এটা মনে করিও না 0 থেকে 2 হওয়ার কারণে এতটুকু বাড়ছে, তাহলে 50 থেকে 52 হওয়ার সময় মনে হয় সেম পরিমাণ বাড়বে। না। 0 থেকে 2 এর জন্য যতটুকু বাড়ে 50 থেকে 52 হওয়ার জন্য সেম পরিমাণ বাড়ে না। ওই কারণে গ্রাফটা আমার সরল রেখা ধরে না। তাহলে আমরা বুঝতে পারলাম সরল রেখাটা বক্র মানে সমহারে নয়। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, একটু পরে কাজে লাগবে। তাহলে আপাতত আমার এই কথাটা ক্লিয়ার কিনা? ওমা এটা ঝাপসা হয়ে গেছে নাকি? আমি তো খেয়ালই করিনি। আচ্ছা, খেয়ালই করিনি। সরি আমি খেয়ালই করিনি। আচ্ছা, তাহলে আমরা মেইন যে কথাটা বলতেছি সেটা হচ্ছে কি, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশারটা কিন্তু 0 না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশারের একটা মান আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশারের একটা মান আছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশারের একটা মান আছে। এবং যতই তাপমাত্রা বাড়াচ্ছি প্রেশারের মান বাড়তেছে। কেন? তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে জলীয় বাষ্পের চাপটাও বেড়ে যায়। তাহলে গ্রাফটা হচ্ছে দেখো এভাবে উঠে গ্রাফটা এভাবে গেল। কেন? কারণ তাপমাত্রা বাড়ার সাথে সাথে জলীয় বাষ্পের চাপটা বেড়ে যাচ্ছে। তবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা কিন্তু শূন্য নয়, সেটা 4.58 মিলিমিটার মার্কারি প্রেশার। এটা হচ্ছে রেনোর তালিকা থেকে আমরা পেয়ে যাই। আগে বলো এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো। আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি হচ্ছে এই গ্রাফটা কিন্তু স্ট্রেট লাইন না, এটা হচ্ছে এরকম বাঁকা গ্রাফ। এর মানে সব জায়গায় কি আমাদের একই হারে বাড়ে? সব জায়গায় বাড়তেছে কিন্তু, বাট সমহারে বাড়তেছে না। সো 0 থেকে 2 হওয়ার জন্য এতটুকু পরিমাণ বাড়ছে, এর মানে এ নয় যে 50 থেকে 52 হওয়ার জন্য সেম পরিমাণ বাড়বে। এটা সবার জন্য ভিন্ন ভিন্ন, আর সবার জন্য ভিন্ন ভিন্ন হওয়ার কারণেই বিজ্ঞানীরা 0 থেকে 100 পর্যন্ত সবার জন্য প্রেশারটা দিয়ে দিছে। 0 থেকে 100 পর্যন্ত উনি প্রেশার দিয়ে দিছে। সেগুলো আমাদের মুখস্থ করতে হবে না, পরীক্ষার খাতায় দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকবে। আচ্ছা, একজনে বললো সংকট তাপমাত্রায় হচ্ছে আমাদের সহ অবস্থান করে কিনা, মানে বাষ্প এবং গ্যাস। হ্যাঁ, এটা বলা যায় সংকট তাপমাত্রায় নর্মালি তারা সহ অবস্থান করে, এরকম বলা যায়। তবে এটা এভাবে কোথাও ক্লারিফাই করা নাই, বাট আমরা ধরে নিতে পারি। আচ্ছা, এবার তাহলে আমরা এতটুকু গেল। এবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা,
এবারের কনসেপ্টটা বেশি বেশি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। এই লাইনটা না বুঝলে তোমার অনেক কিছু অজানা থেকে যাবে, বুঝলে অনেক কিছু সুন্দর করে বোঝা হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। সাইফুল, 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে? ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন না, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট করে তোমার এগুলা বের করা হয়। কারণ বায়ু চাপ মাপার যন্ত্র আছে না, ব্যারোমিটার, তো তো যন্ত্র দিয়েই তো মাপা যাচ্ছে। তো তুমি কি পরীক্ষার হলে ব্যারোমিটার নিয়ে যাবা? তাপমাত্রা চেঞ্জ করবা না। আচ্ছা, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করে এদিকে, যে আমরা ধরে নিলাম, খুব মনোযোগ দিয়ে খেয়াল করব। আমার এইখানে এই যে ভালো করে খেয়াল করো, এই জায়গায় তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাকে আমি 40 ডিগ্রি সেলসিয়াস করলাম। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তো আমি এখানে দিলাম ধারণ ক্ষমতা, মানে হচ্ছে ধারণ ক্ষমতা, ধরে নিলাম 5 কেজি। তাহলে এই যে স্পেসটা, এই স্পেসে ধারণ ক্ষমতা বলতে আমরা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বলতেছি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 5 কেজি। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা একটু বেড়ে যাবে না? তো আমি ধরে নিলাম এই ক্ষেত্রে ধারণ ক্ষমতা, মানে হচ্ছে ধারণ ক্ষমতা 6 কেজি। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ ক্ষমতা 5 কেজি, আর 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ ক্ষমতা 6 কেজি। এবার আমি যদি তোমাকে বলি আমার এখানে 5 কেজি জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প আছে। আচ্ছা বলো তো, আমার এই পাত্রটা হচ্ছে একটা আবদ্ধ পাত্র, এই পাত্রের তাপমাত্রা 30 থেকে, আমি এই পাত্রের ভিতরে 5 কেজি জলীয় বাষ্প আছে। এখন যদি আমি এই পাত্রের তাপমাত্রা বাড়াইতে 40 করি, ভিতরে কি জলীয় বাষ্প 5 কেজি থেকে বেড়ে যাবে? না, জলীয় বাষ্প তো নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প আমি এখানে রেখেই দিছি। এর মানে জলীয় বাষ্প আগে ছিল 5 কেজি, এখনও আছে 5 কেজি, 5 কেজি জলীয় বাষ্প আছে। তবে তার মধ্যে তো আমি জলীয় বাষ্প দিও নাই, বেরও করি নাই। এর মানে জলীয় বাষ্প 5 কেজি আছে, মানে 5 কেজি আছে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস আমার ধারণ ক্ষমতা কত ছিল? 5 কেজি। তার ধারণ ক্ষমতাও ছিল 5 কেজি, তার মধ্যে জলীয় বাষ্প আছে 5 কেজি। দ্যাট মিনস আমি বলতে পারি এটা আমার সম্পৃক্ত। এবার আমি এটার তাপমাত্রা বাড়াই দিলাম। কি করলাম? টি বৃদ্ধি, মানে তাপমাত্রা বাড়াই দিলাম। তাপমাত্রা বাড়াইলে তো তোমার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বাড়ে, জলীয় বাষ্পের পরিমাণ তো বেড়ে যায় না? আরে ভাই, আমার ভিতরে জলীয় বাষ্প আগে ছিল 5 কেজি, এখন কি আকাশ থেকে জলীয় বাষ্প আসবে? না, জলীয় বাষ্প যা ছিল তাই আছে, তবে ধারণ ক্ষমতা এখন 6 কেজি হয়ে গেছে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার ধারণ ক্ষমতা ছিল 5 কেজি, তাকে সম্পৃক্ত করার জন্য লাগতো আমার 5 কেজি। এখন 40 ডিগ্রিতে যখন নিয়ে গেলাম, তার ধারণ ক্ষমতা 6 কেজি। এর মানে তাকে বর্তমানে সম্পৃক্ত করতে হলে লাগে 6 কেজি, কিন্তু তার মধ্যে আগের মতো 5 কেজি রয়ে গেছে। তাহলে এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? অবশ্যই ভাইয়া অসম্পৃক্ত। এর মানে সম্পৃক্ত যে বাষ্পটা আছে, সেই সম্পৃক্ত বাষ্পের তাপমাত্রা বৃদ্ধি করলে সেই সম্পৃক্তটা অসম্পৃক্তে রূপান্তর হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ বলো তো। সম্পৃক্ত বাষ্পের তাপমাত্রা আমি বাড়াই দিলাম, তাপমাত্রা বাড়াই দিলে তার ধারণ ক্ষমতা বেড়ে যায়। তাহলে আগে বললাম যে না 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা সম্পৃক্ত। হ্যাঁ সম্পৃক্ত, মানে 30-এ 5 কেজি দরকার, 5 কেজি আছে। এখন তুমি 40-এ যখন নিলা, এবার কিন্তু আর 5 কেজি তার হয় না, তার লাগে 6 কেজি, কিন্তু আছে তো 5 কেজি। এখন কি সে সম্পৃক্ত, নাকি আরও একটা মানে অনীহা আছে, মানে আরও আকাঙ্ক্ষা যে আরও সম্পৃক্ত হওয়ার জন্য আরও কিছু দরকার আছে? অবশ্যই দরকার আছে। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে আর সম্পৃক্ত নয়, অসম্পৃক্ত হয়ে গেছে। এখন তাকে সম্পৃক্ত করতে হলে আরও এক্সট্রা পরিমাণ জলীয় বাষ্প তার মধ্যে দিতে হবে। এটাকে যদি সম্পৃক্ত করতে হয়, আরও এক্সট্রা পরিমাণ জলীয় বাষ্প তার মধ্যে কি দিতে হবে। তাহলে আমরা একটা কথা কি বলতে পারি? তাপমাত্রা বৃদ্ধি করে সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে রূপান্তর করা সম্ভব। এই কথার যৌক্তিকতা আছে কি নাই? তাপমাত্রা বৃদ্ধি করে সেই সম্পৃক্ত বাষ্পটা তাকে আমি অসম্পৃক্ত বানাই ফেললাম। কিভাবে? তাপমাত্রা বৃদ্ধি করে জলীয় বাষ্প কমাই ফেলছি না, জলীয় বাষ্প যা আছে তাই আছে, কিন্তু ধারণ ক্ষমতাটা বাড়াই দিছি তাপমাত্রা বৃদ্ধি করে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পে রূপান্তর হয়। এই কথাটা আমাদের ক্লিয়ার কিনা?
বুঝছো না? তাহলে লাইনটা মুখস্থ করে রাখি, সম্পৃক্ত বাষ্পকে তাপমাত্রা বৃদ্ধি করলে সে আর সম্পৃক্ত থাকে না, অসম্পৃক্ত হয়ে যায়। কেন? কারণ তাপমাত্রা বৃদ্ধি করলে তার ধারণ ক্ষমতা বেড়ে যায়। এই ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে তার সম্পৃক্ত হওয়ার জন্য আরও কিছু অতিরিক্ত জলীয় বাষ্প দরকার। তো আমার এখানে তো নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প আছে, আমি তো আর বাড়াই নাই, যা আছে তাই আছে, কিন্তু তার এখন একটু করে খিদা আছে। দ্যাট মিনস বর্তমানে সে অসম্পৃক্ত হয়ে গেছে। তাহলে তাপমাত্রা বাড়ালে সম্পৃক্তটা অসম্পৃক্ত হয়ে যায়, তাপমাত্রা বাড়ালে সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত হয়ে যায়, তাপমাত্রা বাড়ালে সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত হয়ে যায়। কথা ক্লিয়ার কিনা? তাহলে দেখো, তাপমাত্রা বৃদ্ধি করে নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত করা যায়। কথা ক্লিয়ার কিনা এই লাইনটা? তাপমাত্রা বৃদ্ধি করে নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত করা যায়, তাপমাত্রা বৃদ্ধি করে নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত করা যায়, এই কথাটা ক্লিয়ার কিনা? তাপমাত্রা বৃদ্ধি করে নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে রূপান্তর করা সম্ভব। কথা ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ওকে, তাহলে লাইনটা মুখস্থ করে ফেলতে হবে, তাপমাত্রা বৃদ্ধি করে সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে রূপান্তর করা সম্ভব। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো তো, তাপমাত্রা হ্রাস। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো তো, এইখানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার এই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 6 কেজি, দ্যাট মিনস সে কিন্তু তার মধ্যে আছে 5 কেজি। তাহলে আমার এখানকার যে বায়ুটা সে কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? অবভিয়াসলি ভাই সে আমাদের অসম্পৃক্ত। তো এখন আমার কথা হচ্ছে, এই অসম্পৃক্ত কিন্তু তার মধ্যে আছে কয় কেজি? 5 কেজি। এই অসম্পৃক্তকে আমি এখন সম্পৃক্ত বানাতে চাচ্ছি। আগেরবার কি করছিলাম? সম্পৃক্তটাকে অসম্পৃক্ত বানাতে চাচ্ছি। তখন আমি কি করছি? যেহেতু সম্পৃক্ত, এর মানে তার যতটুকু দরকার ততটুকু আছে। এখন যতটুকু আছে সেটাকে তো আমি কমাইতে পারবো না। এখন আমি তার খিদাটা বাড়াই দিছি। খিদা বাড়ানো মানে কি? ধারণ ক্ষমতা বাড়াই দেওয়া। ধারণ ক্ষমতা বাড়ানো মানে তাপমাত্রা বাড়ানো শেষ। এবার হচ্ছে আমি চাচ্ছি অসম্পৃক্ত কিভাবে সম্পৃক্ত বানানো যায়। অসম্পৃক্ত মানে কি? তার এখনও খিদা আছে, এখন তার মধ্যে ধারণ ক্ষমতা 6 কেজি আছে 5 কেজি। তাহলে এই তার ধারণ ক্ষমতা 6 কেজিকে যদি 5 কেজি করে দেওয়া যায় তাহলে তো সে সম্পৃক্ত হয়ে যাবে। আর ধারণ ক্ষমতা কমাইতে হলে তাপমাত্রা কী করতে হয়? তাপমাত্রাও কমাই দিতে হয়। তাহলে তার তাপমাত্রা 40 ডিগ্রি, এই 40 ডিগ্রি থেকে যখন আমি তাপমাত্রা 30 ডিগ্রি করে দিলাম, এবার দেখা যাচ্ছে তার ধারণ ক্ষমতা 5 কেজি আর তার মধ্যে ছিলও 5 কেজি। এর কারণে অসম্পৃক্তটা কি হয়ে গেছে? সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে অসম্পৃক্ত বাষ্পকে তাপমাত্রা কমিয়ে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করা যায়। কথাটা ক্লিয়ার কিনা? অসম্পৃক্ত বাষ্পকে তাপমাত্রা হ্রাস করে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করা যায়। তাহলে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ততে নিতে হলে তাপমাত্রা বাড়াইতে হবে, অসম্পৃক্ত থেকে সম্পৃক্ততে নিতে হলে তাপমাত্রা কমাইতে হবে। তাহলে দেখো, তাপমাত্রা কমিয়ে নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করা যায়, নির্দিষ্ট পরিমাণ অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করা যায়। এটা আমরা বুঝছি কিনা? সাইফুল ইসলাম ভাইয়া, আপনার পাত্রে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আরও 1 কেজি জলীয় বাষ্প দিই তাহলে 1 কেজি। এই যে গতদিন কি পড়াইছি? বলছিলাম এখানে ধারণ ক্ষমতা 5 কেজি, তুমি জলীয় বাষ্প দিছো 5 কেজি, এর থেকে বেশি দিলে সে ধারণ করতে পারবে না। তখন সিম্পল কিছু পরিমাণ জলীয় বাষ্পের কণা যেগুলো এক্সট্রা, সেগুলো তরলে রূপান্তরিত হয়ে যাবে। এটা তো গত ক্লাসের কথা। আমার ধারণ ক্ষমতা 5 কেজি, দিছিও 5 কেজি, দ্যাট মিনস সে সম্পৃক্ত। এখন এর থেকে যদি আমি বেশি দিই তাহলে ওই সম্পৃক্ত থেকে এক্সট্রা যেগুলো আছে সেগুলো তো সে ধারণ করতে পারে না। তো এক্সট্রা কিছু পরিমাণ কি হয়ে যায়? ওই তরলে রূপান্তর হয়ে যায়। বাট এর মানে এই নয় যে সে বেশি ধারণ করবে, সে 5 কেজিই ধারণ করবে, এক্সট্রা যেগুলোকে সে আস্তে আস্তে তরলে রূপান্তর করবে। ওই কারণে বলছিলাম, তুমি তরকারি যখন বাসায় রান্না করে তখন দেখবা অনেক যখন তাপমাত্রা, তখন যদি তুমি পাতিল ডাকনাটা উল্টাও দেখবা ডাকনার গায়ে তরল পদার্থ লেগে আছে। এই তরলগুলো কোত্থেকে আসছে? কেউ কি নিচ থেকে ছিটাই দিছে পানিগুলা? না, এগুলো হচ্ছে ওই যে এরা আমাদের সম্পৃক্ত হওয়ার পরে যে এক্সট্রা জলীয় বাষ্প আসছে সেগুলো আমাদের কি হয়ে গেছে? তরলে রূপান্তরিত হয়ে ওই পাত্রের গায়ে লেগে আছে।
এই বুঝছো কিনা, সাইফুল প্রশ্ন করছিলা, এই প্রশ্নটা সাইফুল করছিলা, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে লাস্ট কথা, সম্পৃক্ত অসম্পৃক্তর বেসিক পার্থক্যগুলো শেষ, এবার হচ্ছে লাস্ট কথা। এরপরে সম্পৃক্ত অসম্পৃক্ত নিয়ে আমাদের আর কোনো কথা নাই, লাস্ট কথা। আচ্ছা, এবার একটু তোমাকে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। হ্যাঁ, বলা হলো কোনো আবদ্ধ স্থানে তরল সংলগ্ন বাষ্প সম্পৃক্ত বাষ্প। জিনিসটা খেয়াল করো, আমাদের মনে করো এই যে এগুলো হচ্ছে তরল, এগুলো হচ্ছে কি তরল, আর এটা হচ্ছে ফাঁকা স্থান। তাহলে বলো তো এখান থেকে জলীয় বাষ্প যখন যাওয়া শুরু করবে, জলীয় বাষ্প সর্বপ্রথম কোথায় যাবে? এই যে এখানে না, আস্তে আস্তে না জলীয় বাষ্প উপরে উঠবে। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই বলো তো আমাকে, ঘনত্ব বায়ু এবং ঘনত্ব বাষ্প মানে জলীয় বাষ্প, বায়ুর ঘনত্ব বেশি না জলীয় বাষ্পের ঘনত্ব বেশি? বায়ুর ঘনত্ব বেশি না জলীয় বাষ্পের ঘনত্ব বেশি? দেখি আনসার দাও। বায়ুর ঘনত্ব বেশি না জলীয় বাষ্পের ঘনত্ব বেশি? বায়ুর ঘনত্ব বেশি না জলীয় বাষ্পের ঘনত্ব বেশি? জানতাম সবাই জলীয় বাষ্প বলবা, কিন্তু উত্তর হচ্ছে বায়ুর ঘনত্ব বেশি, জলীয় বাষ্পের ঘনত্ব কম। ওই কারণে মনে করো এটা হচ্ছে তোমার বাসার পুকুর পাড়, এটা হচ্ছে তোমার বাসার পুকুর পাড়। এই পুকুর পাড় থেকে জলীয় বাষ্পগুলা উপরের দিকে উঠে, এই তোমার চারদিকে আছে বায়ু, চারদিকে আছে কি বায়ু, এই জলীয় বাষ্পগুলো কি করে বায়ুকে অতিক্রম করে উপরে উঠে। আমরা জানি আর্কিমিডিসের সূত্র অনুযায়ী দুইটা বস্তুর মধ্যে যার ঘনত্ব কম সে আমাদের বেশি ঘনত্বের বস্তু নিচে থাকে, কম ঘনত্বের বস্তু উপরে থাকে। এর মানে বায়ুর ঘনত্বের থেকে যদি জলীয় বাষ্পের ঘনত্ব বেশি না হইতো তাহলে জলীয় বাষ্পের কণাগুলো কখনো উপরের দিকে যাইতো না। যেহেতু জলীয় বাষ্প আমাদের উপরের দিকে গমন করে, কেন গমন করে? সে কার মধ্য দিয়ে গমন করে? বায়ুর মধ্য দিয়ে। আমার চারপাশে আছে বায়ু, এই বায়ুর মধ্য দিয়ে জলীয় বাষ্পের কণাগুলো গমন করে। এই জলীয় বাষ্পের কণাগুলো গমন করে করে কোন দিকে যায়? উপরের দিকে যায়। কেন যায়? কারণ তার ঘনত্ব কম। খালি তরল হইলে যে ঘনত্ব বেড়ে যাবে এমন না, এই চিন্তা করা উচিত না। গ্যাস হলে ঘনত্ব কম হবে এই চিন্তা করা উচিত না। সো তোমাকে ঘনত্ব জিনিসটা তার প্রপার্টির উপরে ডিপেন্ড করে। এখানে আমরা প্রপার্টি অনুযায়ী বলতে পারি জলীয় বাষ্পগুলো যেহেতু ঊর্ধ্বগামী, দ্যাট মিনস কার মধ্য দিয়ে ঊর্ধ্বগামী? বায়ুর মধ্য দিয়ে। যদি বায়ুর ঘনত্ব যদি জলীয় বাষ্পের ঘনত্ব থেকে বেশি হইতো তাহলে জলীয় বাষ্পগুলো উপরের দিকে যাইতে পারতো না, কারণ তার ঘনত্ব বেশি মানে সে নিচে থাকবে। কিন্তু তার ঘনত্ব কম হওয়ার কারণে সে ঊর্ধ্বমুখী, ওই কারণে জলীয় বাষ্পগুলো আস্তে আস্তে ঊর্ধ্বমুখী। কথা ক্লিয়ার কিনা? এই ভুল তোমরা করবা আমি জানতাম, ওই কারণে তোমাকে ক্লিয়ার করে দিছি। বইতে স্পষ্ট করে লেখা আছে বাতাসের ঘনত্ব জলীয় বাষ্পের ঘনত্বের থেকে বেশি হওয়ার কারণে জলীয় বাষ্পগুলো ঊর্ধ্বগামী। এই লাইন ম্যাক্সিমাম স্টুডেন্টস ওকে দেখে না, এই লাইন ম্যাক্সিমাম স্টুডেন্টস ওকে দেখে না। বায়ুর ঘনত্ব জলীয় বাষ্পের ঘনত্ব থেকে বেশি, তো এর মানে কি জলীয় বাষ্প বাতাসের থেকে কি হালকা না? এর মানে বায়ু হচ্ছে কি ভারী, আর জলীয় বাষ্প কেমন? হালকা। জলীয় বাষ্প হচ্ছে হালকা, বাতাস হচ্ছে ভারী। জলীয় বাষ্প হালকা হওয়ার কারণে সে উপরের দিকে উঠে যাচ্ছে, জলীয় বাষ্প হালকা হওয়ার কারণে সে উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক একই জিনিস প্রযোজ্য হচ্ছে। তো আমাদের অনেকে প্রশ্ন করে, ভাইয়া আমাকে একটা প্রশ্নের আনসার দেন তো। ভাইয়া আমরা জানি গ্র্যাভিটি সবসময় সবাইকে নিচের দিকে আমাদের আকর্ষণ করে। জি ভাইয়া, আমাদের গ্র্যাভিটি যদি নিচের দিকে আকর্ষণ করে প্রত্যেকটা বস্তু নিচের দিকে যাওয়ার কথা। জি ভাইয়া, আমি লাফ মেরে দিলে আমিও নিচের দিকে যাওয়ার কথা। জি ভাইয়া, যখন আমি লাফ মেরে দেখলাম তখন আমি নিচের দিকে যাই। জি ভাইয়া, তাহলে ভাইয়া আমি যখন ফু দিয়ে বেলুন ফুলাই, এই বেলুনটা কেন উপরের দিকে যায়? তার উপর কি গ্র্যাভিটি কাজ করে না? জি ভাইয়া করে, তার উপর গ্র্যাভিটি কাজ করে। কিন্তু তোমার যে ওই বেলুন ওই বেলুনের যে ঘনত্ব, সে বেলুনের ভিতরে বাতাসের ঘনত্ব বায়ুর ঘনত্বের থেকে কম, যার কারণে বেলুনটা ঊর্ধ্বগামী, নিচের দিকে নামে না। কেন? ঘনত্বের একটা কথা আছে। বুঝছি?
সো এখানে ঘনত্ব ব্যাপারটা ইম্পর্টেন্ট। এখানে একটা প্লবতা নামক একটা জিনিস কাজ করে, প্লবতা, ঊর্ধ্বমুখী বল। ওই কারণেই দেখবা তুমি এবার আমি তোমার যদি প্রশ্ন করি, আচ্ছা বাবু বলো তো তোমাকে যদি আমি এমন করিয়া দরিয়া পানির নিচে সারিয়া দিয়া যদি আমি হাতটা দিয়ে ছেড়ে দিই, তুমি কি উপরের দিকে উঠে আসবে নাকি নিচের দিকে নামবা? কিছুক্ষণ ভাবিয়া তুমি উত্তর দিবা, ভাইয়া আমি অবশ্যই উপরের দিকে ঊর্ধ্ব দিকে গমন করিব। কেন ঊর্ধ্বে গমন করবা? গ্র্যাভিটি কি তোমাকে নিচের দিকে টানে না? এখানে উপরের দিকে প্লবতা বলটা বেশি হওয়ার কারণে তুমি উপরের দিকে বল প্রয়োগ হয়ে তুমি উপরের দিকে চলে যাচ্ছ। এখানে প্লবতা নামক একটা জিনিস কাজ করে। সো সবসময় গ্র্যাভিটি করে চিল্লাবা হবে না। গ্র্যাভিটি কাজ করে না, অবশ্যই করে, কিন্তু আদার্স জিনিসগুলো তো তোমাকে মাথায় রাখতে হয়। এখানে প্লবতা, ভয়েন্সি ফোর্স নামক একটা জিনিস আছে, যার কারণে তোমার সমুদ্রের জাহাজ চলে আরামসে, হার হামেশা এই জাহাজ চলতেছে। আচ্ছা, এত কিছু বাদ দাও, আমাদের মেইন কথা বায়ু হচ্ছে ভারী কার তুলনায়। এবার এটা বলিও না ভাই বায়ু ভারী মানে হচ্ছে আমার থেকেও বায়ু ভারী, কেমন করে নাড়াচড়া করে না, বায়ু জলীয় বাষ্পের থেকে ভারী, ওই কারণে বায়ুর মধ্যে দিয়ে জলীয় বাষ্প উপরের দিকে উঠে যায়। বাট আমার এক গ্লাস পানি যদি নিই, সে এক গ্লাস পানি জলীয় বাষ্পের থেকে ভারী না, জলীয় বাষ্পের থেকে হালকা না, ভারী। যেহেতু এক গ্লাস পানি জলীয় বাষ্পের থেকে ভারী, ওই কারণে পানিটাকে ছেড়ে দিলে সে নিচের দিকে পড়ে যায়। কথা ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো, এখানে একটা ইম্পর্টেন্ট, এই লাইনগুলো তোমরা বইতে পড়তে গেলে তোমাদের খুব ঝামেলা হয়ে যাবে, মানে আগে স্টুডেন্টরা এই ধরনের কথাগুলো বলতো। সো দেখো, তুমি যখন আসলে এখানে তুমি নিচে মনে করো তাপ দিচ্ছ, এখানে বাষ্পীভূত হচ্ছে, তো আমার এখানে তার একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, হ্যাঁ, এখানে মনে করো আমরা এগুলো বাদ দিই, সে বাষ্পীভূত হচ্ছে। তাহলে বলো তো জলীয় বাষ্পের কণাগুলো প্রথমে কোথায় যাবে? জলীয় বাষ্পের কণাগুলো প্রথমে তার কাছের স্তরে যাবে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এর মানে নিচের দিক থেকে সম্পৃক্ত করতে উপরের দিকে উঠতেছে। এর মানে তরলের কাছাকাছি যে লেয়ার আছে সেটা কি সম্পৃক্ত না? দেখো, বায়ুটা যদি অসম্পৃক্ত হয়, তরলের কাছাকাছি কিন্তু সম্পৃক্ত হওয়ার চান্স আছে। নর্মালি সে নিচ থেকে সম্পৃক্ত হয়ে উপরের দিকে উঠে, জেনারেল প্রপার্টি। ওই কারণে আমরা বলি হচ্ছে কোনো আবদ্ধ স্থানে তরল সংলগ্ন বাষ্প সম্পৃক্ত বাষ্প। তরলের সংলগ্ন, তরলের কাছাকাছি, একেবারে কাছাকাছি যারা আছে তারা সাধারণত কি হয়? সম্পৃক্ত হয়। আচ্ছা, এই লাইনটা আমি একটু মুছে দিই, কারণ এটা আসলে লাগবে না এখানে, এটা আমি এক্সট্রা লিখছিলাম, বাট প্রয়োজন নাই। এবার একটু ভালো করে খেয়াল করি ইম্পর্টেন্ট কথা। তুমি এটাকে সম্পৃক্ত করতে ভালো করে খেয়াল করো, এই বাতাসটা সম্পৃক্ত হবে? হ্যাঁ, হবে। এইখানকার অবস্থা কী হবে দেখো, প্রথমে সে থাকবে অসম্পৃক্ত, এরপরে সে হবে সদ্য সম্পৃক্ত, এরপরে সে হবে সম্পৃক্ত। এই যে তোমরা গ্রাফ পড়ছ, এটা দেখো, তুমি যদি আয়তন আস্তে আস্তে কমানো শুরু করো, অসম্পৃক্ত, এই পয়েন্টটা হচ্ছে সদ্য সম্পৃক্ত, মানে এই মাত্র সে সম্পৃক্ত হলো। আমি যতই অসম্পৃক্তকে আয়তন কমাইলে, আমরা অসম্পৃক্তর আয়তন যত কমাবো সে আস্তে আস্তে সম্পৃক্ত হবে, কিন্তু প্রাথমিক এটা এমন একটা পয়েন্ট, এই পয়েন্টে সে সদ্য সম্পৃক্ত, মানে মাত্র সম্পৃক্ত হলো। এরপরে সে আরও একেবারে পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে গেল। এই জিনিসটার মিনিং কি আমি তোমাকে বলি। আমরা দেখি না, মনে করে এটাকে সম্পৃক্ত করতে প্রাথমিক অবস্থা হলো সে অসম্পৃক্ত, আমি আরও জলীয় বাষ্প দিচ্ছি, আর একটু বেশি আরও দিচ্ছি, আরও বেশি, এভাবে করতে তার সমপরিমাণ হয়ে গেল। এই তার যে যতটুকু ধারণ করতে পারে এক্স্যাক্টলি সেই পরিমাণ হয়ে গেল। ঠিক ওই মুহূর্তটাকে আমরা বলতেছি সদ্য সম্পৃক্ত, মানে এইমাত্র সম্পৃক্ত হলো। এখন তাকে পরিপূর্ণ সম্পৃক্ত করার জন্য আরও যখন জলীয় বাষ্প দিব, তখন দেখা যাবে অতিরিক্ত জলীয় বাষ্পগুলো পানির কণা আকারে থেকে যায়, তখন আমি তাকে বলি পুরোপুরি সম্পৃক্ত। পানির কণা থাকলে তখন আমি তাকে বলি পুরোপুরি সম্পৃক্ত। তাহলে আমাদের এখানে কি বলছে, যখন সদ্য সম্পৃক্ত তখন কিন্তু কোনো পানির কণা থাকবে না। কেন? মাত্র সে সম্পৃক্ত হলো, এরপরে আরেকটু দিলেই আস্তে আস্তে সম্পৃক্ত অবস্থা থেকে এক্সট্রাগুলো থেকে তরল উৎপন্ন হওয়া শুরু হবে। কিন্তু এই অবস্থায় কোনো তরল কিন্তু নাই। এই অবস্থায় তরল আছে কি নাই? আছে। সম্পৃক্ত অবস্থায় তরল আছে, সদ্য সম্পৃক্ত অবস্থায় কোনো তরল নাই। তাহলে আমাদের বাষ্পের সাথে তরল না থাকলে সেটা সদ্য সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে। কেন? দেখো,
তরল নাই, বাষ্পের সাথে তরল নাই মানে কি, সেটা আমি যখন অসম্পৃক্ত ছিল তখন তো তরল ছিলই না, যখন সদ্য সম্পৃক্ত তখনও তরল নাই, সদ্য সম্পৃক্ত থেকে যখন একটু অতিরিক্ত দিলাম তখন অতিরিক্তগুলো আমার কি হয়ে যাচ্ছে, তরলে রূপান্তর হয়ে যাচ্ছে। এই যে তাহলে আমি বললাম অসম্পৃক্ত এর মধ্যে শুধু বাষ্প আছে, তরল নাই, সদ্য সম্পৃক্ত বাষ্প আছে, তরল নাই, আর সম্পৃক্ত বাষ্পও আছে তরলও আছে, বাষ্প প্লাস তরল আছে। তাহলে বাষ্পের সাথে তরল না থাকলে সেটা সম্পৃক্ত অসম্পৃক্ত তুমি ডাইরেক্টলি বলতে পারবে না। বাষ্পের সাথে তরল না থাকলে সেটা অসম্পৃক্ত হইতে পারে, আবার সদ্য সম্পৃক্ত হইতে পারে। যদি বাষ্পের সাথে তরল না থাকে তাহলে সে সদ্য সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে সে কি সদ্য সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। এবার দেখো তো এই পয়েন্টটাই কি আমার সদ্য সম্পৃক্ত না, সদ্য সম্পৃক্ত না মানে এই মাত্র সম্পৃক্ত হয়েছে। এখান থেকে যদি ভলিউম বাড়াই দিই সে অসম্পৃক্ত হয়ে যাবে, আর ভলিউম কমাই দিলে সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে ভলিউম যদি বাড়াই দিই সে অসম্পৃক্ত হয়ে যাচ্ছে, ভলিউম কমাই দিলে সে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আর সম্পৃক্ত হয়ে যাওয়া মানে কি, সে তরল ধারণ করতেছে, তরল আছে, সম্পৃক্ত মানে তরল আছে। তাহলে সদ্য সম্পৃক্তের আয়তন যদি একটু করে কমায় দিই, সদ্য সম্পৃক্তের আয়তন একটু করে যদি কমাই দিই তাহলে তরলে রূপান্তরিত হওয়া শুরু করে দিবে না। সদ্য সম্পৃক্তের আয়তন একটু করে কমাই দিলে তরলে রূপান্তরিত হওয়া শুরু করে দিবে। আর সে যদি অসম্পৃক্ত হয় আয়তন একটু করে কমাই দিলেও সে অসম্পৃক্ত থাকে। আমরা একটু করে কমাবো, অনেক বেশি না। তাহলে এই যে এটা হচ্ছে একটা ধর্ম, আয়তন কিছুটা কমালে কিছু বাষ্প যদি তরলে রূপান্তরিত হয়ে যায় তাহলে সদ্য সম্পৃক্ত, নয়তো অসম্পৃক্ত। কথা ক্লিয়ার কিনা বলো? আবিদ শারিয়ার এখানে অতিপৃক্ত বলতে কোনো শব্দ আমাদের ফিজিক্সে নাই, তোমাদেরকে এটা বুঝাইতে পারতেছি না। তোমরা ওগুলো কেমিস্ট্রিতে পড়তেছো। দেখো একটা জিনিসকে অনেকভাবে ভাগ করা যায়। আমরা এখানে পড়বো হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত আর অসম্পৃক্ত আর সদ্য সম্পৃক্ত, এর বাইরে অন্য কোনো টার্ম আমাদের ফিজিক্সে নাই। তুমি ওগুলো এখানে আনি লাভ নাই, তুমি ওগুলো কেমিস্ট্রির টার্ম কেমিস্ট্রিতে পড়বা, এগুলো আইনে এখানে গোলমাল করিও না। অতিপৃক্ত রিক্ত নামে কোনো কিছু আমরা জানি না, ফিজিক্সে আমরা অতিপৃক্ত বলে কোনো কিছু জানি না, সেগুলো কেমিস্ট্রি টিচারদের কাজ। আমাদের কাজ হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, সদ্য সম্পৃক্ত। এই সদ্য সম্পৃক্ত হচ্ছে যে মুহূর্তে সম্পৃক্ত হওয়া স্টার্ট করলো তার থেকে আয়তন যদি একটু কমাই দিই আরও বেশি সম্পৃক্ত হয়ে যাবে, দ্যাট মিনস তরলে রূপান্তরিত হওয়া শুরু হয়ে যাবে। আর অসম্পৃক্তকে আয়তন কমে দিলেও তরলে রূপান্তরিত হওয়া শুরু হয় না, সে অসম্পৃক্ত থেকে যায়। ওই কারণে বলছি বাষ্পের সাথে তরল যদি না থাকে সে সদ্য সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে। আয়তন যদি কিছুটা কমাই দিই তাহলে যদি বাষ্পের রূপান্তর হয় এর মানে সে সদ্য সম্পৃক্ত ছিল, আর যদি বাষ্পের রূপান্তর না হয় এর মানে সে অসম্পৃক্ত ছিল। তাহলে আমি তোমাকে যে কথাটা বললাম, দেখো আমি যে কথাটা বললাম মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার এখানে তরল আছে, এখানে তরল আছে, ভালো করে খেয়াল করো। এখানে ধারণ ক্ষমতা 5 কেজি, ধারণ ক্ষমতা 5 কেজি। মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি দিলাম হচ্ছে 3 কেজি, এর মানে সে থাকবে অসম্পৃক্ত, সেখানে কোনো তরল নাই, কোনো তরলের কণা থাকার কোনো কারণই নেই, মানে আলাদা করে তরলের কণা উৎপন্ন হওয়ার কোনো কারণ নাই। আমি দিলাম 4 কেজি, সে এখনও অসম্পৃক্ত, মানে যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু নাই, এর মানে এখানে কোনো তরল পদার্থ নাই। তরল পদার্থ আসবে কখন? অতিরিক্ত হয়ে গেলে। এবার আসো, আমি দিলাম 5 কেজি, এর মানে সে সদ্য সম্পৃক্ত, এখানেও কোনো তরল নাই, মানে তার দরকার 5 কেজি, আমি এক্স্যাক্টলি 5 কেজি দিলাম। এবার আমি দিলাম হচ্ছে 5.1 কেজি, তখন এটা হচ্ছে সম্পৃক্ত। তবে 0.1 কেজি যেটা, সেটা তরলে রূপান্তর হয়ে যায়। কথা ক্লিয়ার কিনা? এর মানে তোমার যতটুকু দরকার তাতে কম দিলে সেটা হচ্ছে অসম্পৃক্ত কোনো তরল উৎপন্ন হয় না। এরপর তুমি দিতে যখন 5 কেজি দরকার 5 কেজি দিলা, সে সম্পৃক্ত হলো। এটাকে আমরা বলি সদ্য সম্পৃক্ত, মানে এইমাত্র
সম্পৃক্ত হলো। আমরা বলি না কোনো একটা বাচ্চা হলো, আমরা বলি না সদ্য ভূমিষ্ঠ, এর মানে এইমাত্র সে ভূমিষ্ঠ হলো, তাহলে ওইরকম, তাহলে এটা সদ্য সম্পৃক্ত। এবার হচ্ছে তুমি যখন এর থেকে একটু বেশি দিবা, যতটুকু বেশি দিবা ততটুকু সে ধারণ করতে পারবে না, সে 5 কেজিই ধারণ করবে, কিন্তু এই যে বেশিটা দিলা এই এক্সট্রাটা সে তরলে রূপান্তর হয়ে যায়, যেটা আমাদের তরকারির পাতিলটা উল্টে দিলে ঢাকনার মধ্যে যে পানির কণাগুলো লেগে থাকে সেগুলো হচ্ছে এক্সট্রাগুলো রূপান্তর হয়েছে। এর মানে কোন অবস্থায়? সম্পৃক্ত অবস্থায় তরল থাকে, আর অসম্পৃক্ত আর সদ্য সম্পৃক্ততে তরল থাকে না। এখন আমি বললাম হচ্ছে তুমি কিভাবে বুঝবে সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? তুমি কিভাবে বুঝবে সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? তুমি দেখবা যে যদি তরল থাকে তাহলে সম্পৃক্ত, আর যদি তরল না থাকে সে সদ্য সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে। এখন আমরা যে গ্রাফটা পড়ছি এটা হচ্ছে সম্পৃক্তর গ্রাফ আর এটা হচ্ছে অসম্পৃক্তের গ্রাফ। এবার দেখো এই গ্রাফ আমাদেরকে কি বলে? এই গ্রাফ আমাদেরকে বলে এই পয়েন্টটা অসম্পৃক্ত, এই পয়েন্টটা অসম্পৃক্ত, এই পয়েন্টটা অসম্পৃক্ত, এই পয়েন্টটা অসম্পৃক্ত, এই পয়েন্টে যাইয়ে হচ্ছে সে সদ্য সম্পৃক্ত, এই পয়েন্টে যাইয়ে হচ্ছে সে সদ্য সম্পৃক্ত। এই গ্রাফ থেকে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আমরা কাজ করতেছি কাকে নিয়ে? আমি কাজ করতেছি সদ্য সম্পৃক্ত আর অসম্পৃক্তকে নিয়ে। এই সদ্য সম্পৃক্ত যে আছে তার যদি আমি আয়তন একটু করে কমাই দিই, এদিকে ভলিউম থাকে, ভলিউম একটু করে কমাই দিলে সে কি সম্পৃক্ত হয়ে গেছে না? ভলিউম একটু করে কমাই দিলে কি সম্পৃক্ত হয়ে গেছে না? আর সম্পৃক্ত হয়ে গেছে মানে কি তার মধ্যে তরল থাকবে। আর তুমি যদি এটা অসম্পৃক্ত, তার যদি আয়তন একটু করে কমাই দাও তাহলে কি একটু করে তরল আসবে? না, সে এখনও অসম্পৃক্ত, এর মানে কোনো তরল থাকবে না, তরল থাকবে না। তাহলে আমরা ওইটাই বলছি যে তরল যদি না থাকে সে সদ্য সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে। সদ্য সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত কেমনে বুঝবো? তার আয়তন একটু করে কমাই দিব, আয়তন যদি একটু করে কমাই দিই তখনও যদি দেখি কোনো তরল পদার্থ উৎপন্ন হয় নাই, এর মানে সে পিওর অসম্পৃক্ত। আর যদি দেখি আয়তন একটু করে কমাই দেওয়ার কারণে তার একটু করে নতুন করে বা তরল সৃষ্টি হয়েছে, তখন আমি বলতে পারবো সেটা আমাদের কি হয়ে গেছে? অসম্পৃক্ত হয়ে গেছে। সেটা আমার সদ্য সম্পৃক্ত ছিল, সে আমার সদ্য সম্পৃক্ত ছিল, ওই কারণে একটু করে আয়তন কমাই দেওয়ার কারণে তার মধ্যে কিছু পরিমাণ তরল সৃষ্টি হয়েছে, যেটা আমরা তরকারি রান্না করার সময় পাতিলের এই যে ঢাকনার মধ্যে লেগে থাকতে দেখি। কথা ক্লিয়ার কিনা বলো? এবার বুঝছো কিনা? কথাটা ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার তোমাদেরকে ছোট একটা ঐকিক নিয়মের ম্যাথ দিই। আচ্ছা, আজকে মুন্নার ক্লাস আছে না, ঐকিক নিয়মের ম্যাথ আজকে না দিয়ে আগামী ক্লাসে দিব। আচ্ছা, যেহেতু লিখতেছি আমি ঐকিক নিয়মের ম্যাথ দিই তোমাদেরকে একটা। এটা আমরা জাস্ট ঐকিক নিয়মের একটা ম্যাথ আমি বলি। আচ্ছা, আজান দিয়ে দিতে আমি লিখে দিই, হ্যাঁ, দেন জাস্ট ম্যাথটা বুঝাইতে আমার 2 মিনিট লাগবে। ছোটোবেলার ঐকিক নিয়মের ম্যাথ।
আচ্ছা, খুব ভালো ভালো করে খেয়াল করে, এটাই আমাদের শেষ, মানে ম্যাথ করার সময় কাজে লাগবে। তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব আমি, হ্যাঁ হোমওয়ার্ক দিয়ে দিব, একটু ভালো করে খেয়াল করো। তোমাকে কোয়েশ্চেনে এগুলো দেওয়া আছে। 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে এত, 16তে আরেকটু বাড়ছে, দেখতেই পারতেছো বাড়বে, আমরা জানি তাপমাত্রা বাড়লে বাড়ে। 28-এ আরও বাড়ছে, 30-এ আরও বাড়ছে। তোমাকে জিজ্ঞেস করলো 14.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত। দেখো তো এই 14.9 এটা যদি বের করতে হয়, তুমি কোনটা জানো এর কাছাকাছি? তুমি জানো হচ্ছে 14। তুমি যদি 14 জানো তাহলে বলো তো 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি প্রেশার পাইছো 11.99, তাহলে 14.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশার কি আরেকটু বাড়বে না? তা আরেকটু যে বাড়বে সেটা কত? এত প্লাস ওই যে 14 থেকে 0.9, এটার এতটুকু তাপমাত্রা তোমার এক্সট্রা না? 14তে প্রেশার যা ছিল, এক্সট্রা প্রেশার কত? 0.9। এই এক্সট্রা প্রেশারের কারণে এক্সট্রা তাপমাত্রা কত? এক্সট্রা তাপমাত্রা 0.9। এই 0.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে প্রেশার কতটুকু বাড়ে সেটা জানলেই তো হয়ে যাবে। এবার আসো, আচ্ছা আমাকে বলো, আমি যদি বলি 14 থেকে 16 2 ডিগ্রি বাড়ছে, এখানে প্রেশারের ডিফারেন্স কত? এই 2 ডিগ্রি পার্থক্যের জন্য প্রেশারের পার্থক্য হয়েছে 1.64। তুমি বিয়োগ করে দেখো 1.64 পাবা। আর 28 থেকে 30 হওয়ার সময় এখানে 2 ডিগ্রি সেলসিয়াস যখন বাড়ছে, এখানে প্রেশার বাড়ছে কতটুকু? আমি যদি ক্যালকুলেশন করি 31.83 মাইনাস 28.35, আনসার আসে হচ্ছে 3.48। তাহলে একটা জিনিস খেয়াল করছো, তুমি এখানেও 2 ডিগ্রি বাড়াইছো, এখানেও 2 ডিগ্রি বাড়াইছো, এখানে 2 ডিগ্রি বাড়াইলে প্রেশার বাড়ে 1.64 মিলিমিটার মার্কারি, আর তুমি এখানে 2 ডিগ্রি বাড়াইলে প্রেশার বাড়ে 3.48। এর মানে একটা জিনিস বলতে পারি, 2 ডিগ্রি বাড়লেই যে সেম হবে এটা কোনো কথা নাই। তাহলে আমাকে বলো তো এই 14 থেকে 0.9 বাড়ার জন্য কতটুকু বাড়লো সেটা কার সাথে রিলেটেড? 14 আর 16-র সাথে রিলেটেড নাকি 28 আর 30-এর সাথে রিলেটেড? কোনটা দিয়ে করাটা বেস্ট? তুমি দেখো এই 14টা কার কাছাকাছি, কার মাঝামাঝি? 14.9 কার মাঝখানে? এই 14 আর 16 এর মাঝখানে। এর মানে এখানে যে চেঞ্জটা সেটা এটার জন্য প্রযোজ্য, বাট 28 থেকে 30-এ যে চেঞ্জ সেটা কি এটার জন্য প্রযোজ্য না। এর মানে এই দুইটা লাইন আমি তোমাদেরকে হুদাই দিছি কনফিউজ করার জন্য, তোমাদেরকে কনফিউজ করার জন্য দিছি। কারণ তুমি এই দুইটার মধ্যে তাপমাত্রা বাড়ছে 2 ডিগ্রি, এখানেও তাপমাত্রা বাড়ছে 2 ডিগ্রি, বাট 2 ডিগ্রি বাড়লে এখানে প্রেশার বাড়ে এতটুকু, 2 ডিগ্রি বাড়লে এখানে প্রেশার বাড়ে এতটুকু। সো তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে কত ডিগ্রি বের করতে বলছে? 14.9। সে কার কার মাঝামাঝি? সে হচ্ছে 14 আর 16-র মাঝামাঝি। তাহলে আমি এই জিনিসটাকে মুছে দিই। এবার দেখো এই 14 থেকে 16-তে যাওয়ার কারণে প্রেশার কতটুকু বাড়ছে? 1.64। তাহলে আমি এভাবে বলতে পারি না, এই 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য জলীয় বাষ্প চাপ বাড়ে কতটুকু? জলীয় বাষ্প চাপ বাড়ে সমান 1.64 মিলিমিটার মার্কারি প্রেশার। এই বলো তোমাকে কতর জন্য বের করতে হবে? তাহলে তোমাকে বের করতে হবে 14.9। আচ্ছা 14-র জন্য কত সেটা তো তুমি জানো। তাহলে এই 14 থেকে এক্সট্রা যে 0.9, এই 0.9-এর জন্য কতটুকু বাড়ে সেটা জানলেই তো কাজ শেষ। এই ঠিক কি না? তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে প্রেশার বাড়ে এতটুকু, তাহলে 0.9-এর জন্য কতটুকু বাড়ে বের করতে পারবা না? তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাড়ে এতটুকু, 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাড়ে সমান হচ্ছে 1.64/2, আর 0.9-এর জন্য বাড়ে হচ্ছে 1.64 × 0.9/2। এই পরিমাণ বাড়ে না? বাড়ে কি না? বাড়ে। সুতরাং প্রেশার এট 14.9 সমান হচ্ছে কত ছিল?
11.99 সে 14 এর জন্য ছিল। 14 থেকে যখন 0.9 বাড়লো তার প্রেশার আর একটু বেড়ে যাবে। এখন আসি 0.9 এর জন্য কতটুকু বাড়ে, ক্যালকুলেটারে বেলি 1.64 ইন্টু 0.9 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেশন করলে 0.738। তাহলে এটা হচ্ছে 0.738। এর মানে 0.9 যদি তাপমাত্রা বাড়াও এই পরিমাণ বেড়ে যায়, এর মানে এটা প্লাস 0.738। তাহলে আমরা বলতে পারবো এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশার এত। বলো ক্লিয়ার কিনা? ঐকিক নিয়ম। এই ঐকিক নিয়মটা লাগবে হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাথ করার সময়। এটা পরীক্ষা আসবে না, এই কাজটা বিভিন্ন ম্যাথে করা লাগবে। ওকে, আজকে এতটুকু শেষ। বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? বুঝাইতে পারছি কিনা? এ জাস্ট ঐকিক নিয়ম। এই ঐকিক নিয়ম যে পারে এই অধ্যায়ের মধ্যে তার কোনো সমস্যাই নেই। ঐকিক নিয়ম পারো, যোগ বিয়োগ পারো, গুণভাগ পারো, তোমার জন্য এই ধরনের ম্যাথ। ভাই অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু বলেন। আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দেখিও নাই, দেখলে বলবো। আমার এখন শেষ করে দিই, মুন্না আবার ক্লাস নেবে। ওকে, তোকে আজকে তাহলে এতটুকু পর্যন্ত। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করিও, সমস্যা নেই। নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়ব। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ম্যাথও করবো। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, আপেক্ষিক আর্দ্রতা। ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই আর কয়টা ক্লাস হবে? আর হচ্ছে অফিসিয়াল ক্লাস হবে একটা, আর একটা সলভ ক্লাস। টোটাল 2টা ক্লাসের মধ্যে ওদের শেষ।